আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির মধ্যে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শাহবাগে বিক্ষোভ, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা আপিলে বহাল। ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়াল শ্রম আপিল ট্রাইব্যুনাল। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অভিযোগে তদন্ত চান নোবেলজয়ী। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নইলে দায়ী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। এবং 6 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। যমুনায় অস্বাভাবিকভাবে বাড়ছে পানি, কিছু এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার জোরালো হচ্ছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই এবার মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানী শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 6 ঘন্টার অবরোধ শেষে শনি ও রোববার নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। আবারও ছড়িয়ে পড়ছে কোটা বিরোধী আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করে রাজপথে সাধারণ শিক্ষার্থীরা। আপিল বিভাগও কোটা পদ্ধতি বহাল রাখায় ক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবস্থান নেন শাহবাগ মোড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী ও জেলা কোটা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী 5% ও প্রতিবন্ধী কোটা 1%। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার, যা হাইকোর্টের আদেশে পুনর্বহাল হয়। যে রায় দিয়েছে ওটা কখনোই যৌক্তিক না। আমরা যেমন, আমি কৃষকের ছেলে, তাহলে আমার কি হবে? 30% কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি পুতি এবং কয়েক জেনারেশনের পর পর যে সুবিধাটা দেওয়া হচ্ছে, এই সুবিধাটার আমরা প্রয়োজন মনে করি না। আমরা কিন্তু কোনো মুক্তিযোদ্ধার বিপক্ষে নয়, তাই না? আমরা কোনো সরকারের বিপক্ষে নয়, আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি। নারী হয়ে আমাদের ভাইদের কাঁধে কাঁধ মিলে আজকের আন্দোলনে শামিল হয়েছে। আমরা এই ধরনের বৈষম্যমূলক কোটা চাই না। আমরা চাই ওই 18 পরিপত্র যেটা, ওটা পুনর্বহাল থাকুক এবং কোটা কথা একেবারেই বিনাশ হয়ে যাক। আমরা তেমনটা চাচ্ছি না। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে অনড় সব পক্ষ। এই অবস্থায় মূল্যবান সময় নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহার সহ 3 দফা দাবিতে অব্যাহত আছে শিক্ষকদের আন্দোলন। ফলে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। 4 দিনেও সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা। প্রত্যয় স্কিমটাকে প্রত্যাখ্যান করেছি। সেটি সিগনেচার যেটা আমরা কালেক্ট করেছিলাম সেটা কম্পাইলড ফর্মে শিক্ষামন্ত্রীর কাছে আমরা দিয়ে এসেছিলাম, কিন্তু এর পরবর্তীতে আর কোনো ফলো আপ মিটিং আসলে হয়নি। আমরা কালকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা করেছি। আমাদের 35টি বিশ্ববিদ্যালয় বলেছে যে এই আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের আত্মমর্যাদা আমরা ফেরত না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। 2016 সালেও বেতন বৈষম্য প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন টেকসই সমৃদ্ধির জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে। এদিকে মূল বেতনের 10% নিয়ে প্রত্যয় স্কিম গ্রহণ করতে পারছেন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা। এই প্রক্রিয়ায় অবসরকালীন আর্থিক সুরক্ষার আওতায় আসছে 403টি প্রতিষ্ঠান। শরফুল আলমের রিপোর্ট।
সমাজের সব শ্রেণী পেশার মানুষকে আর্থিক সুরক্ষার আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিম সেবা চালু করেছে সরকার। 2024-25 অর্থ বছরের প্রথম দিন থেকেই বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় সহ মোট 403টি প্রতিষ্ঠানের কর্মীরা নতুন প্রত্যয় স্কিমের আওতায় আসছেন। তবে 30 জুনের আগে চালু হওয়া অন্যান্য স্কিম আগের মতোই চলবে। রিটায়ারমেন্টের পরে এককালীন একটা ভাতা পেতেন, সেটার ব্যাপারে এখানে কোনো কিছু বলা নাই। এটা হতে তাদের প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু আসলে একটু যৌক্তিকতা আছে তাদের এই কনসার্নের, উদ্বেগের। একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, সেখানে আলাপ আলোচনা করে আমরা কোনো মধ্যম গ্রাউন্ড আছে কিনা সেটাকে আমাদের কিন্তু খুঁজে দেখতে হবে। প্রত্যয় স্কিমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্মচারীর মূল বেতনের 10 ভাগ বা সর্বোচ্চ 5,000 টাকা কর্মীর বেতন থেকে কেটে রাখবে আর সমপরিমাণ অর্থ দিবে ওই প্রতিষ্ঠান। তবে স্বাভাবিক নিয়মে অবসরের সময় এককালীন সুবিধা পাওয়া গেলেও প্রত্যয় স্কিমে এই ধরনের কোনো নির্দেশনা নেই। এ নিয়ে শিক্ষক সমাজে চলছে নানা আলোচনা সমালোচনা। চলমান শিক্ষক আন্দোলন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। যারা আন্দোলন করছে ওনারা যে ইস্যুগুলো আনছেন সেই ইস্যুগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে পারি। বিষয়টা স্পষ্টীকরণের পরে যদি ওনাদের আরও কোনো জায়গায় অস্পষ্টতা থেকে থাকে সেটা আমাদের নজরে আসলে অবশ্যই আমরা সেখানেও স্পষ্টীকরণের চেষ্টা করব। যে আমি একটু এই পেনশনের টাকা পাবেন সেটি যদি করা হয় এবং একই সঙ্গে যে বয়সসীমার ক্ষেত্রে যদি কিছু সমন্বয় করা হয়, বিদ্যমান যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, তো সেগুলো বলবৎ রেখে যদি আরো কিছু সুবিধা বাড়ানো যায়, আমি মনে করি যে যে সমস্যাগুলো রয়েছে বা যে বিতর্কগুলো রয়েছে সেগুলো আর থাকবে না এবং এই কর্মসূচিকে আসলে সবাই গ্রহণ করবে। শুধু রাজস্ব দিয়ে পেনশন নয়, বরং কর্মী ও প্রতিষ্ঠানের আর্থিক অবদানেই সবার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর এই ধারণা থেকেই পেনশন স্কিমকে টেকসই করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে হাইকোর্টে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালতের রায় বহাল রেখে এই আদেশ দেন। এর ফলে আপাতত মুক্তিযোদ্ধা কোটা বহাল রইল। রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কি না তাও জানতে চান প্রধান বিচারপতি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। এই রায়ের ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু গত 9 জুন প্রাথমিক শুনানির পর রায় স্থগিত না করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার বিচারপতি। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ছিল 30%, নারী 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5% ও প্রতিবন্ধীদের জন্য 1% কোটা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে জামিন ও আপিল শুনানিতে এই আদেশ দেওয়া হয়। এ সময় ডক্টর ইউনুস বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব বহুবার দেওয়া হয়েছে। এসব নিয়ে বিতর্ক নয়, তার চেয়ে তদন্ত বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি। আদিন সজীবের রিপোর্ট। সকালের মাঝারি বৃষ্টি আর যানজট উপেক্ষা করেই শ্রম আদালত ট্রাইব্যুনালে ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রমিক ঠকানোর মামলায় জামিন বাড়াতে যখন এলেন বেশ নির্ভর ছিলেন, সঙ্গে ছিলেন কয়েকজন বিদেশি পর্যবেক্ষকও। এ নিয়ে পঞ্চমবারের মতো স্থায়ী জামিনের আবেদন ডক্টর ইউনুসের। আপত্তি জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। প্রায় 45 মিনিট শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন 14 আগস্ট পর্যন্ত। এজলাস থেকে বেরিয়ে ডক্টর ইউনুস বলেন, এবার খাঁচাবন্দি হতে হয়নি এবং খাঁচাতে যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। কাজে চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে। সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য নিয়েও। ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাজী গভর্নমেন্ট ব্যাংকের বোর্ডকে নিয়ে আসতে হবে। আমি তো চেয়ারম্যানের নাম বললাম,
প্রতিটি বোর্ডের 2 জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকেন, তাদেরকেও আনতে হবে। তবে স্থায়ী জামিন না পাওয়ার বিষয়ে বরাবরের মতোই পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই পক্ষের আইনজীবী। এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা ন্যায়বিচারের প্রতি অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পরবর্তী ধার্য তারিখে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় চলতি বছর 6 মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের। পরে আপিল করলে তা স্থগিত হয়। এ নিয়ে হাইকোর্টে আবেদন করে কলকারখানা অধিদপ্তর। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের কানেক্টিভিটির সাথে সার্বভৌমত্ব নষ্ট হবার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়নের বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিএনপির সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, পদ চলে যাওয়ার ভয়ে তারেক আতঙ্কে ভুগছেন বিএনপির নেতারা। পেনশন কোটা সহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের সাথে যুক্ত হয়ে রাজনীতিতে বিএনপি এখন পরজীবী হয়ে গেছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। যাদের নেত্রী সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল, তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না। আমরা কানেক্টিভিটি শুধুমাত্র ভারতের সাথে নয়, আমরা রিজিওনাল কানেক্টিভিটির কথা বলছি। এতে করে বাংলাদেশ উপকৃত হবে, এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। বিএনপি সেটি বুঝেও বুঝে না। তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের দেয়া প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত দেশটির সরকারের। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাব সংলাপে তিনি আরও জানান, এবারে সফরে ঋণ সহায়তা, বিনিয়োগ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষা ও বাংলাদেশ চীন সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। Whether Bangladesh, which side they will choose to help to build this Tista River is purely the sovereign rights. তিস্তা বাংলাদেশের নদী, তাই এই প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির। আমরা তিস্তা প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। বাংলাদেশ সরকারের নেওয়া যে কোনো পদক্ষেপে আমরা সম্মান জানাবো। ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বুলুশি সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। এলডিসি পরবর্তী সময়ের জন্য ওমানের সমর্থন চান প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, বর্তমানে প্রায় 10 লাখ বাংলাদেশি জনশক্তি ওমানের শ্রমবাজারে কাজ করছে। অতিরিক্ত জনশক্তি থাকায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে ওমান সরকারের কাছে অনুরোধপত্র পাঠানোর কথা বলেন রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে ওমানের ঐতিহ্যবাহী নৌকার রেপ্লিকা উপহার দেন তিনি। এদিকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য জোরদারের গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগো ওচোয়া ডি চিনচেক্রো সৌজন্য সাক্ষাৎ করলে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগ সহ স্পেনের আইটি খাতে আরও বেশি বাংলাদেশি নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমানে প্রায় 60,000 বাংলাদেশি সেখানে বসবাস করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে ইকেবানা উপহার দিয়েছেন বাবা হারানো জাপানি কন্যা আতসুকো তানাকা।
2016 সালে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন তার বাবা জাপানি নাগরিক হিরোশি তানাকা। গণভবনে প্রধানমন্ত্রীর হাতে উপহারে এবং তানাকার পাঠানো চিঠি তুলে দেন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। চিঠির শুরুতে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানায় তানাকা। 2019 সালে জাপান সফরের সময় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিল সে সময় তাকে একটি চিঠি দেন প্রধানমন্ত্রী। তার জবাবে তানাকা লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো সেই চিঠি তার হৃদয়ের ক্ষত নিবারণের অনেক বড় উৎস। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাইরা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত না দিলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়মের তদন্ত রিপোর্ট প্রকাশ ও সমসাময়িক ইস্যুতে এই সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় কর্মী পাঠানোয় অনিয়মের অভিযোগে 100 রিক্রুটিং এজেন্সিকে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা 15 দিনের ভিতরে দিবে। আমরা বলেছি যে ডেডলাইন 15 তারিখ। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা করব। প্রমাণ সাপেক্ষ প্রায় 18,000 ক্ষতিগ্রস্ত কর্মীর অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান তিনি, যা বাস্তবায়ন করবে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা। বিএমইটির হিসাব মতো যেটা হলো কি 17,777 যাইতে পারে, এটা 2 বছরের। অনেকেই আছে বিএমইটির পারমিশন হিসেবে অসুস্থ হয়ে গেছে, যাইতে পারে না। অনেক আছে বাড়ার পয়সা জোগাড় করতে পারে না। মন্ত্রণালয় কাজ করতেছে, আইন উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করতেছি আমরা। 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পরে অগ্রাধিকার ভিত্তিতে দেশটিতে পাঠানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মূল উদ্দেশ্য হলো কি মানুষগুলোকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উৎপাদন খরচ কমাতে দরপত্রের মাধ্যমে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতির কারণে 2025 সালের মধ্যে 6,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। 25 সালের মধ্যে আমরা কত মেগাওয়াট করব? আমাদের টার্গেট হলো অন্তত 6,000 মেগাওয়াট আমাদের সিস্টেমে নিয়ে আসার জন্য। ভারতের কাছ থেকে আমরা আশা করতেছি যে এখানে রিনিউয়েবল এনার্জি নিব। 1000 মেগাওয়াট নেওয়ার জন্য ইতিমধ্যে একটা সমঝোতা স্মারক হয়েছে আমাদের, সেটা আমাদের কস্ট এবং সেটা বাকি জিনিস আমাদের নেগোসিয়েশন হবে। আমরা আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান। অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছে পানিবন্দী লাখো মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন মইনুল আহসান। জামালপুরে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ সহ 10 ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোরে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন ব্রিজ ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির কারণে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে 13 উপজেলা প্লাবিত হয়েছে। বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা ডাউক বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে পূর্ব গৌরীপুর ইউনিয়নের 19 গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জকিগঞ্জ উপজেলার 3টি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ সড়ক যোগাযোগ। জেলার প্রায়
8 লাখ মানুষ পানিবন্দী। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 37 সেন্টিমিটার ও আজমেরীগঞ্জের কালনী নদীর পানি 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে মিঠা পানির জলাবন, লক্ষ্মীবাউর। দুর্বিষহ দিন কাটাচ্ছে পানিবন্দী অসংখ্য মানুষ। সব মিলে আসলে খুবই বাজে একটা অবস্থা। অনেক শিক্ষার্থী বন্ধের বাড়িতে আছে এবং এরা বিদ্যালয়ে আসতে পারতেছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে বেড়ে চলেছে যমুনা নদীর পানি। সেই সাথে বাড়ছে অভ্যন্তরীণ সকল নদ নদীর পানিও। জেলার সদর, কাজিরপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর এই 5 উপজেলার চরাঞ্চলে ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। বন্যা ও ভাঙনে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুড়িগ্রামের সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যার পানি প্রবেশ করায় জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্লাবিত এলাকাগুলো থেকে পানি না নামায় দুর্ভোগ কাটছে না দুর্গত মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উপজেলা নির্বাচনে বিজয়ীদের মধ্যে সম্পদশালীরাই প্রাধান্য পেয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে 50% কোটিপতি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন সংস্থাটির সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশে নির্বাচন এখন টাকার খেলায় পরিণত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা সহ স্থানীয় নির্বাচন আইন পরিবর্তন করে নির্দলীয় করার সুপারিশ করেছেন সুজন। স্বল্প আয় করেন এরকম প্রার্থী যত ছিল, বিজয়ীদের মধ্যে আমরা দেখেছি যে তাদের হারটা অনেক কমে গিয়েছে। আবার অধিক আয় করেন বিজয়ীদের মধ্যে দেখেছি যে তাদের হাতটা অনেক বেশি হয়েছে। টাকা দিয়ে ভোট কেনাটা হচ্ছে আমার মৌলিক অধিকার লঙ্ঘন করা। সেই জায়গাটা আমাকে দেখতে হবে। এখানে প্রশাসনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। টাকার খেলা হয়, এই টাকা পয়সা দিয়ে যদি মনোনয়ন কিনে এবং একই সাথে যদি টাকা পয়সা দিয়ে ভোট কিনে ইত্যাদি টাকার খেলা হয়, তাহলে এটা হবে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশীয় চিনি শিল্পকে লাভজনক করতে আধুনিকায়নে সরকারের সাথে যুক্ত হল শিল্প গ্রুপ এস আলম অ্যান্ড কোম্পানি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং শিল্প মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এই প্রকল্পে রয়েছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত আখ উৎপাদন, কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক আখ প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলা সহ নানা কর্ম পরিকল্পনা। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এস আলম অ্যান্ড কোম্পানি ডিরেক্টর বেলাল আহমেদ, ডিরেক্টর আশরাফুল আলম সহ অন্যরা। মোবাইল ব্যাংকিং অ্যাপ স্কাই ব্যাংকিং এর নতুন সংস্করণ উদ্বোধন করল ইস্টার্ন ব্যাংক পিএলসি। সর্বাধিক সুরক্ষিত ও সৃজনশীল এই অ্যাপটিতে যুক্ত করা হয়েছে অসংখ্য ফিচার। 5 জুলাই থেকে অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাবে। এই উপলক্ষে রাজধানী গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্কাই ব্যাংকিং অ্যাপের সংস্করণটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। ইবিএল এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইবিএল স্কাই ব্যাংকিং এর গ্রাহক বান্ধব বৈশিষ্ট্য সমূহ এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ জয়ের 105 ঘন্টা পর দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ভোরে ভাড়া করা বিমানে রাজধানী দিল্লি পৌঁছায় তারা। সেখানে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে দেখা পান রোহিত শর্মারা। পরে তারা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুপুরেই সবাই উড়াল দেয় মুম্বাইয়ে। সেখানে হবে বড় উৎসব। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ উদযাপনে মাতবেন ক্রিকেটার ও দল সংশ্লিষ্টরা সবাই। মুম্বাইয়ে নাগরিক সংবর্ধনারও
ব্যবস্থা করা হয়েছে। এর আগে ক্যারিবীয় সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে ফাইনালের পর থেকে বার্বাডোসে আটকে পড়েছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজারা। কোপা আমেরিকা সেমিফাইনালে ওঠার মিশনে কাল ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা 3 জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। তবে পেরুর বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। তার ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার গণমাধ্যম বলছে প্রথম একাদশে থাকছেন বর্তমান বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার সাথে শুরু থেকে দেখা যেতে পারে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলধারী লাউতারো মার্টিনেজকে। অন্যদিকে বি গ্রুপে 3 ম্যাচের একটি করে জয় পরাজয় আর ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ইকুয়েডর। শেষ 6 সাক্ষাতে একবারও হারেনি বর্তমান কোপার চ্যাম্পিয়নরা। টেক্সাসে সকাল 7টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির মধ্যে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা আপিলে বহাল। ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়ালো শ্রম আপিল ট্রাইব্যুনাল। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অভিযোগের তদন্ত চান নোবেলজয়ী। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নইলে দায়ী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। এবং 6 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। যমুনায় অস্বাভাবিকভাবে বাড়ছে পানি, কিছু এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।